স্বাগত একাত্তর সংযোগে, সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। কথা বলবো ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে। আপনারা জানেন 639টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে আজকে। 6 ধাপে ইউনিয়ন পরিষদ যে নির্বাচন হচ্ছে তার আজকে ছিল দ্বিতীয় পর্যায়ে। নির্বাচন কমিশন বলছে নির্বাচন ভালো হয়েছে, যদিও গণমাধ্যমে এখন পর্যন্ত 6 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি এবং অনেক আহতের ঘটনাও আছে। প্রথম দফা নির্বাচন থেকেই ক্ষমতাসীন আওয়ামী লীগ যেমন একদিকে দাবি করছিল নির্বাচন সুষ্ঠু উৎসবমুখর হয়েছে, অন্যদিকে বিএনপি সহ বেশ কিছু বিরোধী দল বলছে যে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ। দলীয় ভিত্তিতে এবং 6 ধাপে নির্বাচন পর্যবেক্ষকরাও প্রশ্ন তুলছিলেন ইউনিয়ন পরিষদের দ্বিতীয় পর্যায়ে নির্বাচন কেমন হলো জানতে চাইব আজকের আলোচনা। আমাদের সাথে আছেন রাশেক রহমান, সহসম্পাদক কেন্দ্রীয় উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ, এবং আছেন এবিএম মোশাররফ হোসেন, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আপনাদের দুজনকে দর্শক আপনারা যুক্ত হতে পারেন আলোচনায়। স্ক্রিনে দেখানো নাম্বারে আপনার প্রশ্ন বা মতামত রাখতে পারেন। আলোচনাটা শুরু করি রাশেক রহমান আপনাকে দিয়ে। নির্বাচন হয়েছে, আপনি নিশ্চয়ই ফলো করেছেন, এবং নির্বাচন কমিশন বলছে নির্বাচন সুষ্ঠু হয়েছে, ক্ষমতাসীন দল হিসেবে আপনার দল বলছে নির্বাচন ভালো হয়েছে। কিন্তু যদি এরকম প্রাণহানির ঘটনা ঘটতে থাকে, কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, গোলাগুলির ঘটনা ঘটে, সেই নির্বাচনকে কি সুষ্ঠু নির্বাচন বলা যায়? আপনাকে ধন্যবাদ। প্রথমত কথা হচ্ছে যে বাংলাদেশ স্বাধীনতা পূর্ব এবং স্বাধীনতা পরবর্তী সময়ে এই স্থানীয় সরকার নির্বাচনের সাথে পরিচিত, এবং আমাদেরকে মনে রাখতে হবে যে সমস্ত বাংলাদেশের 4554টি ইউনিয়ন পরিষদে এই নির্বাচন হয়ে থাকে। পূর্ববর্তী দিনগুলোতে একসাথে হয়ে যেত, এখন 6টি ধাপে এই নির্বাচনটা করা হচ্ছে। নির্বাচনে কোনো প্রাণহানি এটা আমরা কোনোভাবে আমাদের কাছে কাম্য না, গ্রহণযোগ্য না। সেটা যেই সময় হোক না কেন, যেই দলই ক্ষমতায় থাকুক বা যেই নির্বাচন কমিশনই তার দায়িত্বে থাকুক না কেন। বাস্তবতা হচ্ছে বাংলাদেশের 100 বছরের স্থানীয় সরকার নির্বাচনের এই যে পর্যায়টি, এটি সবসময় দুঃখজনক হলেও রূঢ় বাস্তব চিত্রটি হচ্ছে এখানে প্রাণহানি হয়ে এসেছে ধারাবাহিকভাবে। আমি মনে করি বর্তমানে 6 ধাপে এই নির্বাচনটি করার কারণে আমাদের দেশের বিপুল জনসংখ্যার অনুপাতে যে কম সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন, তারা অধিকতর মনোনিবেশ করে মনোযোগের সাথে এই নির্বাচনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারছে বা তাদের ভূমিকা পালন করছে। এতে করে যেটা হয়েছে যে ধারাবাহিকভাবে যে প্রাণহানির পরিসংখ্যান আমাদের কাছে আছে তার সাথে যদি তুলনা করেন, তাহলে এবারের প্রাণহানির সংখ্যা অনেকাংশেই কম। তবে আমি আবারও সম্মানিত দর্শক এবং আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, একটি প্রাণহানিও সুখকর অভিজ্ঞতা নয়, তা আমাদের কাছে গ্রাম্য নয়। কিন্তু বাংলাদেশের রক্তাক্ত রাজনৈতিক ইতিহাসে যেটা হয়েছে, বারবারই নির্বাচনে বিভিন্ন রকম সহিংসতা দেখা দেয়। এটাকে মিটিগেট করার জন্য, সমূলে উৎপাটন করার জন্য, এই প্রাণহানির ঘটনাগুলোকে দূর করার জন্য আমরা সেদিকে কিন্তু এগিয়ে যাচ্ছি। এবং একটা বাস্তবতা থেকে কখনো কিন্তু আমরা বিচ্ছিন্ন হলে হবে না। বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনের ইতিহাসের আসল চিত্রটা কি, যে একজন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত হতেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসাবে, তার ভাতা, তার বেতন সত্যিকার অর্থে একটা মানসম্পন্ন জায়গায় ছিল না, এবং তার মধ্য দিয়ে ওই স্থানীয় সরকারের জনগণের জন্য যে সেবাগুলো দেওয়া হতো, সেগুলোর স্বচ্ছতা, সেগুলোর অ্যাকাউন্টেবিলিটি, সেগুলোর দায়বদ্ধতাও সত্যিকার অর্থে আধুনিক পর্যায়ে কিন্তু ছিল না। বর্তমানে আপনি জানেন যে 2001 থেকে 2006 সালে বিএনপি জামাত জোট সরকার যখন ছিল, সেই সময় যে ভুয়া 1,40,00,000 ভোটার বিশিষ্ট ভোটার তালিকা, সেটাকে শুদ্ধকরণের পরে যেটা হয়েছে যে বাংলাদেশের 9 কোটিরও বেশি মানুষ আজকে একটি সুনির্দিষ্ট জাতীয় নিরাপত্তা, জাতীয় পরিচয়পত্র অথবা ভোটার আইডি কার্ডের আওতায় চলে এসেছে। সুতরাং আগামী দিনে ডিজিটাল বাংলাদেশ, প্রযুক্তির সমন্বয়, প্রযুক্তির সংযোগ এবং আপনার সুনির্দিষ্ট পরিচয়পত্র, এর মধ্য দিয়ে এই সেবাগুলো আপনাকে গ্রহণ করতে হবে। সুতরাং আগের দিনে চাইলেও দুর্নীতি পরায়ণ কোনো ব্যক্তি গায়ের জোর দিয়ে নির্বাচিত হয়ে এসে যে সুযোগগুলো নিতে পারতেন, সেগুলো কালের পরিক্রমণে কমে যাবে। এতে করে যেটা হবে,
যে দুষ্টু লোকের যে আকর্ষণ এই নির্বাচনের প্রতি, যেখান থেকে সহিংসতা হয় সেটা সেটা বন্ধ হবে। অবশ্যই কমে আসবে। আমরা একটু শুনে আসি সন্দীপ থেকে। আমাদের সাথে যোগ দিচ্ছেন ইলিয়াস কামাল বাবু, সাধারণ সম্পাদক সন্দীপ প্রেস ক্লাব, যেখানে সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটেছে। ইলিয়াস বাবু, আপনি বলবেন যে নির্বাচনে সহিংসতার কথা আমরা শুনেছি, কেমন ছিল নির্বাচন এবং কেন এত বেশি সহিংসতা সন্দীপে হলো? ধন্যবাদ আপনাকে। যে শুনতে পাচ্ছি, আপনি বলুন। সন্দীপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হলো 31শে মার্চ। তো আজকে সারাদিনে সন্দীপের ইউপি নির্বাচনে কেন্দ্র দখলের মৎসব ছিল। ফলে হামলা গোলাগুলি ইউপির মধ্যে দিয়ে সন্দীপে 12টি ইউনিয়নে নির্বাচন সম্পন্ন হয়। তবে নির্বাচন প্রায় শেষ দিকে বাউরিয়ার একটি কেন্দ্রে, শর্ট বাউরিয়া কেন্দ্রে ত্রিমুখী সংঘর্ষে দুজন মেম্বার প্রার্থী এবং পুলিশ এরা কেন্দ্র দখল করতে যায়, দুটি মেম্বার প্রার্থীর সমর্থকরা। তো সেখানে পুলিশের সাথে তাদের গুলি বিনিময় হয়। ফলে সেখানে 3 জন স্পটে মারা যায় মেম্বার সমর্থকরা। তো এতে করে সন্দীপের যে নির্বাচন, সেই নির্বাচনটি একটি রক্তাক্ত অধ্যায়ের সৃষ্টি হয়। এছাড়া সারা সন্দীপে আরো প্রায় 40 জন আহত হয় বিভিন্ন কেন্দ্রে। তো এই ব্যাপারে আমাদের সন্দীপুর উপজেলা নির্বাহী অফিসার উনি বলেন, আমাদের সন্দীপের যে 112টি কেন্দ্র আছে, সেই কেন্দ্রটির মধ্যে 10-12টি ছাড়া বাকি সবগুলি কেন্দ্র উনি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন। আর আমরা যেটা সরজমিনে দেখেছি সেটা হচ্ছে, যেহেতু আওয়ামী লীগ ক্ষমতাসীন দলের অধিকাংশই প্রার্থী ছিল আওয়ামী লীগের এবং তারা সকলে নির্বাচিত হয়েছেন, দুপুর 12টার পূর্বেই ভোট কেন্দ্রগুলি তাদের নিয়ন্ত্রণে চলে যায় এবং 12টার পরে ভোট কেন্দ্রগুলি ফাঁকা, অধিকাংশই ফাঁকা ছিল। এই ব্যাপারে বিএনপির আমাদের সন্দীপুর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তালাত হোসেন দাবি করেছেন যে বর্তমান সরকারের অধীনে এবং এই নির্বাচন 15 দিনের কোনো নির্বাচনী সুস্থ এবং সম্পন্ন। ইলিয়াস কামাল বাবু, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই। যে সংঘর্ষগুলো হয়েছে, আপনি বলেছেন যে মেম্বার পদপ্রার্থীদের মধ্যেই বেশি হয়েছে, এরা কোন দল করে? এই সংঘর্ষগুলো কি আওয়ামী লীগ নাকি আওয়ামী লীগ বিদ্রোহী নাকি আওয়ামী লীগ বনাম বিএনপি? এখানে আওয়ামী লীগ বিদ্রোহী আছে, আবার আওয়ামী লীগ আছে, বিএনপিও আছে। জি, ধন্যবাদ আপনাকে। মোশাররফ ভাই, আপনার কাছে আসছি যে আমাদের যে নির্বাচনী সংস্কৃতি, আমরা দেখতে পাই যে নির্বাচন মানেই সংঘাত, সংঘর্ষ, প্রাণহানি এবং একটা যেন কোথায় মৃত্যুর সাথে নির্বাচন হবে অথচ মানুষ মরবে না, এটা কি বাংলাদেশে সম্ভব না, এরকম একটা ধারণাই তৈরি হয়ে গেছে। এই মানুষের মৃত্যু যেখানে নিশ্চিত নির্বাচন হলে, আমরা এই সংস্কৃতি থেকে বেরোবার পথ কি? আপনি এই নির্বাচন সহ যদি বিশ্লেষণ করেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ রাশেক রহমান সহ 71-এর অজস্র দর্শক শ্রোতাদের। আসলে আপনার কথার সাথে আমি একটু দ্বিমত পোষণ করি যে এই তৃণমূলের নির্বাচন, বিশেষ করে ইউনিয়ন পরিষদের নির্বাচন, এটা কিন্তু বাংলাদেশের একটি উৎসব। আপনার নিশ্চয়ই আপনার মনে আছে, যদি আমরা অতীতের নির্বাচনগুলো আমরা যদি একটু পর্যালোচনা করি, আমরা দেখব যে এটা কিন্তু একটা উৎসবের মতো। কারণ এটা আগে নির্দলীয় ছিল, এই প্রথমবারের মতো দলীয় ব্যানারে হওয়ার কারণে কিন্তু উত্তেজনাটা বেশি বৃদ্ধি পেয়েছে। কারণ আমরা আগে দেখেছি যে বাংলাদেশের বিশেষ করে গ্রামগঞ্জে এখনো যে অনেক প্রভাবশালী পরিবার আছে, অনেক ভালো লোক আছে যারা সমাজের রাজনীতির বাইরে থেকেও ব্যাপক কন্ট্রিবিউশন সমাজের জন্য রাখে এবং তারা সমাজে একটি নিয়ন্ত্রণও তারা করে দলের বাইরে থেকে। কিন্তু এবার কিন্তু সেই সকল প্রার্থীদেরকে এই নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগটা অনেকটা কমে গেছে, হ্রাস পেয়েছে। কারণ এই প্রথম দলীয়ভাবে নির্বাচন হচ্ছে, যার জন্য আপনি লক্ষ্য করবেন যে বাংলাদেশে ম্যাক্সিমাম জায়গায়, যে কথাটি সন্দীপের ইলিয়াস বাবু সাহেব কিছুক্ষণ আগে বলেছে, যে ওখানে সংঘর্ষটা হচ্ছে কিন্তু আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগের বিদ্রোহী অথবা আওয়ামী লীগের নিজেদের মধ্যে। না, বিএনপি এখানে বলেছে বিএনপি 12টার মধ্যে নির্বাচন বর্জন করেছে, এটা কিন্তু উনি বলে, নাই বিএনপি নাই, সুতরাং সংঘর্ষ কিন্তু বিএনপির মধ্যে হয়নি। এবং এই যারা মেম্বার প্রার্থী, আমরা মনে হলো তার বক্তব্য, এটাও কিন্তু আওয়ামী লীগ সমর্থিত হয়তো, কারণ না হয় এই সময়ে আমি আপনাকে একটা তথ্য দেই। জাতীয় পার্টির আমলে যে নির্বাচন হয়েছে সর্বশেষ, তখন আমরা দেখছি 125 জন মারা গেছে
না সেটা তারপরে সেটা 2003 সালে না, আমরা সেটা- দেখতে সেটা পাচ্ছি কখন মারা কত টোটাল ইউনিয়ন পরিষদের নির্বাচনে নির্বাচন। টোটাল নির্বাচনে হ্যাঁ। তা আপনি যদি লক্ষ্য করেন, আমি একটু আপনাকে একটু সহযোগিতা করি যে প্রথম ধাপে যে নির্বাচনটা হয়েছে সেখানে কিন্তু 25 জন মারা গেছে। আজকে এখন 6 জন। পর্যন্ত 6 জন মারা গেছে। এখনো আমরা ভোট গণনা রেজাল্ট পুরো শেষ হয়নি। পরবর্তী না, আমি সহিংসতা যে প্রশ্নটা রাখতে যাচ্ছি, হ্যাঁ, না, এটা আমি আবার বলবো। 2003 সালে আমরা দেখেছি নির্বাচন ভয়ঙ্কর রকমের সহিংস হয়েছে, প্রায় 80 জনের মতন মানুষ না, মারা 80 জন গেছে। এটা কিন্তু আপনার টোটাল। আমি সংখ্যাটা না, আমি বলছি যে মানুষ মারা যাওয়া এবং সহিংসতা হওয়াটা, আপনি যে বলছেন উৎসব, এই উৎসব তো শেষ পর্যন্ত বেদনায় পরিণত না হয়। বেদনা এটা এখন এটা মারাত্মক আকার ধারণ করেছে এই কারণে, এটা দলীয় ব্যানারে হওয়ার কারণে। আপনি যদি একটু পরিসংখ্যান আপনি দেখেন যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাশেক রহমানের নিশ্চয়ই একটা রাজনৈতিক পরিবারের লোক দেখবেন যে একটা ইউনিয়ন পরিষদে মিনিমাম মানে দলের সমর্থনের বাইরেও 8, 10, 12, 14, 15 জন প্রার্থী কিন্তু থাকে ইউনিয়ন পরিষদ। এইবার সর্বপ্রথম আমরা দেখলাম যে বিনা প্রতিদ্বন্দ্বিতা ইউনিয়ন পরিষদে নির্বাচিত হচ্ছে, কারণ দলীয় প্রভাবের কারণে অনেকে ভালো লোকগুলি বা সমাজে যারা গ্রহণযোগ্য আছে এই লোকগুলি এই নির্বাচন আজকে যেই ধাপটি হচ্ছে, এই ধাপও আপনার আওয়ামী লীগের 33 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অলরেডি হয়ে গেছে। এটা কিন্তু চিন্তাই করা যায় না। আর 79 জন বিএনপির প্রার্থী তারা নমিনেশন পেপারই জমা দিতে পারেনি। এই যদি একটি অবস্থা হয়, এবং আজকের যে মিডিয়া, আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি যে সারা বাংলাদেশে কিন্তু কেন্দ্র দখল, প্রতিপক্ষ প্রার্থীকে হামলা, যারা বিএনপি প্রার্থী এদেরকে কেন্দ্রে না, এই ধরনের একটা সংস্কৃতি কিন্তু সারা বাংলাদেশে চলে আসছে। আপনার কাছে কি মনে হয় নেক্সট আরো যে 4টি ধাপ আছে সেখানে বিএনপি কি করবে? না, বিএনপি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যে নির্বাচনের নামে যে তামাশা হচ্ছে, আমি আশা করি এবং হতে পারে বিএনপি নির্বাচন থেকে নিজেদেরকে ঊর্ধ্ব করতে পারে, কারণ এই যে নির্বাচনে জনগণের ভোটের কোনো প্রতিফলন হচ্ছে না, জনগণ ভোট দিতে পারছে না, যেখানে সহিংসতায় মানুষ মারা যাচ্ছে, সম্পদ হানি হচ্ছে, এবং এলাকা থেকে বিএনপির সমর্থক নেতাকর্মীরা এলাকা ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। সুতরাং এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না, যার জন্য হয়তো আগামীতে আমরা হয়তো এটাও দেখতে পারি যে বিএনপি হয়তো নির্বাচন বর্জন করেছে, এটাও হতে পারে। আপনার একটা আজামশন রাশেক রহমান, তিনি যা বলছিলেন যদি বিএনপি সরে দাঁড়ায় শেষ পর্যন্ত বাকি নির্বাচনগুলো থেকে, সেই ক্ষেত্রে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন উঠবে কি? না, আমি দুঃখিত, মোশাররফ ভাইয়ের যে চিত্রটা দিচ্ছেন এটা তো ইউনিয়ন পরিষদ নির্বাচনের চিত্র কোনোদিনও না। আমি তো রাজনীতির সাথে 16 বছর বয়স থেকে সম্পৃক্ত, এবং আমার এলাকার যিনি মাননীয় সদস্য তিনি আমার বাবা, 4বার মেম্বার অফ পার্লামেন্ট। আমার চোখের সামনে তো আমি বহু ইউনিয়ন পরিষদ নির্বাচন দেখেছি, এখনো চলছে। উনি বলছেন বিএনপির নেতাকর্মী ঘরে থাকতে পারছেন না, আমার এলাকায় তো আমি দেখছি উল্টা। বিএনপির নেতাকর্মী সদর পেয়ে তাদের ক্যাম্পেইন করছে, নির্বাচনে অংশগ্রহণ করছেন, শান্তি বিরাজ করছে রংপুরের মিঠাপুকুর। এটা হয়তো ব্যতিক্রম না, বলছে সহিংসতা আগেই তো মেনে নিয়েছি যে 100 বছর ধরে সহিংসতা আছে এই নির্বাচনে, এটা কামনা করি না, এটা কমাতে হবে, সেটা সকলকে মিলেই তো কমাতে হবে। কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচন যে বলছেন যেটা ব্যতিক্রম, উৎসবমুখর, বাংলাদেশের প্রত্যেকটা নির্বাচন উৎসবমুখর। সংসদ নির্বাচনগুলো বরঞ্চ আমি মনে করি আরো ব্যাপকতর উৎসবমুখর। ঘটনা হচ্ছে যে আসলে ঘটনা তো অন্য জায়গায়, এখানে কেন সহিংসতা হচ্ছে এটা বুঝতে হবে। বেশিরভাগ সহিংসতা আপনি যদি বিশ্লেষণ করেন এটা মেম্বারদেরকে নিয়ে, মেম্বারটা তো এখনো নির্দলীয়, তার মানে কি সহিংসতা হওয়ার কারণটা অন্য জায়গায়। সিটি কর্পোরেশনে যেভাবে কাউন্সিলরদের মধ্যে হয়েছিল এখন মেম্বারদের যে সহিংসতা সেটা কারণটা কি, সেটা কারণটা উনি তো অ্যাড্রেস করবেন না, তাহলে উনি ওখানে ওই জায়গায় ওনার যে কালো রাজনীতি বিএনপির সেখানে আমি বলবো অবশ্যই আপনি বলবেন। আমি বলতে দেন, আপনি তো বলছেন 1971 সালে স্বাধীনতা যুদ্ধ কেন হলো, যে আমরা সকল ধরনের আঞ্চলিকতা, ডিসক্রিমিনেশন, সকল ধরনের প্রেজুডিসকে পরিত্যাগ করব। বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচন কেউ পছন্দ করুক বা না করুক, তারা জানবেন যে বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচন আঞ্চলিকতার উপর ভিত্তি করে হয়। এবং এই যে মেম্বার ইলেকশন, একটা ওয়ার্ড, ছোট একটা ওয়ার্ড, ওই ওয়ার্ডের মধ্যে এক মেম্বারের বাড়ি কোথায়, তার বাড়িটা কত গ্রামের ভিতরে, আরেক মেম্বারের বাড়ি কোথায়, তারটা কতগুলো বাড়ির গ্রামের ভিতরে, সেটার উপর ভিত্তি করে কিন্তু ব্যালেন্স অফ পাওয়ার অর্থাৎ শক্তির ভারসাম্যটা নির্ভর করে। এবং সেখানে ব্যালট বক্স ছিনতাই থেকে শুরু করে অনেক ধরনের সহিংসতা হয়। এবং যখন আমি বলছি আপনাকে যে 4554টি ইউনিয়ন, তখন তো আপনাকে হিসাব করতে হবে 9 গুণ 4554 কতগুলো সেন্টার, এবং সেই সেন্টারে প্রত্যেকটা জায়গায় একটা করে মেম্বার ক্যান্ডিডেট আছে। অর্থাৎ এই দেশের স্থানীয় সরকার রাজনীতি আজও আঞ্চলিকতার উপর ভিত্তি করে চলছে, এবং আঞ্চলিকতার মানেই হচ্ছে এটি সহিংসতা, এটি সংঘর্ষকে প্রমোট করবে। কিন্তু মোশাররফ ভাইয়ের কাছে একজন অভিজ্ঞ রাজনীতিবিদ আমার আহ্বান হচ্ছে, আপনার আমার তো বাংলাদেশের যেটা সত্য কথা সেটা বলা দরকার।
আমরা দুজনে মিলে যদি আঞ্চলিকতার সত্য বিরুদ্ধে কথা কথা না এবং বলি, পরিস্থিতি আরো বিশ্লেষণ তাহলে করে আগামী একটা দিনে বিরতি নিয়ে সংসদ ফিরছি। দর্শক আপনারা দেখছেন ৭১ সংযোগ, একটা ছোট্ট বিরতি, সাথে থাকুন। আছেন ৭১-এ, দেখছেন ৭১ সংযোগ। আমরা কথা বলছি স্থানীয় সরকারের নির্বাচন, ইউপি নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে নিয়ে। আমাদের সাথে এ পর্যায়ে যোগ দিয়েছেন শারমিন মুর্শিদ, স্থানীয় সরকার বিশেষজ্ঞ এবং নির্বাচন পর্যবেক্ষক, প্রধান নির্বাহী ব্রতী। শারমিন মুর্শিদ, আপনাকে স্বাগত। আপনার কাছে আসছি, কিন্তু আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা তার কথা একটু শুনে আসছি। দর্শক, আপনি পরিচয় দিয়ে আপনার প্রশ্ন বা মতামত করুন, রাখুন। আচ্ছা, হ্যালো। জি, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, আমি ঢাকা থেকে বলছি। আমার নাম শেফালি বেগম। তো বর্তমানে আমার কাছে যেটা মনে হচ্ছে আলোচনা থেকে, যে এই যে নির্বাচন কমিশনার যেখানে বলছেন যে তাদের সমস্ত অর্জন ম্লান হয়ে যাচ্ছে, অথচ আওয়ামী লীগ সমর্থিত যে সম্মানিত আলোচক, উনি কিভাবে বলছেন যে নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে বা সহিংসতা অন্যান্য বিগত নির্বাচনের তুলনায় কম হচ্ছে? এটা কোন পরিপ্রেক্ষিতে উনি এটা বলছেন? আপনি কি উত্তরটা দিয়ে নেবেন? অবশ্যই, কেন দিব না। আপনার উত্তরটা। প্রথম কথা হচ্ছে, আমি এই কথাটা তো প্রথমে বলেছি যে কোনো সহিংসতার সপক্ষে আমরা না, কিন্তু ৪৫৫৪টি ইউনিয়ন গুণ ৯টি, অর্থাৎ এতগুলো মেম্বার ইলেকশন প্লাস ইউনিয়ন পরিষদের ইলেকশনে যেই সহিংসতা দেখা দিচ্ছে, সেটা পূর্ববর্তী নির্বাচনগুলোর পরিসংখ্যানগত যে তথ্য পাওয়া যায় তার সাথে তুলনা করলে কম। এটা হচ্ছে আমার দাবি। সুতরাং আপনি যদি তুলনামূলক কম্প্যারিজনে যান, তাহলে অবশ্যই নির্বাচন সুষ্ঠু হচ্ছে। তবে আগামী দিনে আমাদের সচেষ্ট হতে হবে যাতে একটিও প্রাণ এবং একটি ব্যক্তিও আহত না হন। সেই জায়গাটা তো আমি অস্বীকার করছি না। ধন্যবাদ। বাংলাদেশের বাস্তবতা এটা মনে রাখতে হবে যে ১৭ কোটি মানুষের দেশ, ৯ কোটির উপর ভোটার, এবং সেখানে এই সম্পূর্ণ নির্বাচনটি পরিচালনা করার জন্য আমরা নিয়োগ দিতে পেরেছি মাত্র ৬০ থেকে ৭০ হাজার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। সুতরাং ডাইনামিক সোসাইটি, ডাইনামিক ইকোনমি এবং ডাইনামিক পলিটিক্যাল সিস্টেমে কিছু ব্যত্যয় তো ঘটে যায়। এর জন্য যে আমরা আগামী দিনের দিকে এগিয়ে যাব না বা আমরা ইতিবাচক নিশ্চয়ই আগামী দিনে ঠিক ঠিক আমরা। শারমিন মুর্শিদ, আপনার কাছে আসছি। পর্যবেক্ষণ করছেন কেমন নির্বাচন হলো দ্বিতীয় ধাপ, যদিও ইতিমধ্যে কিছু আলোচনা হয়ে গেছে। এক কথায় বলবো না, আপনি একটু বিশদভাবেই বলেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমরা যেভাবে পর্যবেক্ষণ করি, এবার ঠিক সেভাবে বিশদভাবে আমি করতে পারছি না। ৬ ধাপে হচ্ছে, ৬টি ধাপে, এবং প্রতিটি ধাপে এত ব্যাপকভাবে আমাদের পক্ষে মোতায়েন করা খুব ডিফিকাল্ট। কিন্তু আমরা কিছু কিছু যেখানে আমরা আমরা যেখানে যাচ্ছি সেখানে আমরা সেটুকুকে আমরা খুব গভীরভাবে দেখছি। প্লাস আমরা যেটা করছি, সকল তথ্য যেগুলো আসছে, একটি মিডিয়া না, বা সার্বিকভাবে যে তথ্যগুলো আসছে সেগুলো আমরা বিবেচনা আনছি। তো আপনার প্রশ্নে নির্বাচন কেমন হয়েছে, আমি দুঃখের সাথে বলতে চাই নির্বাচন মোটেও ভালো হচ্ছে না। আমি আরেকটি মানে আরো কঠিন শব্দ আমার মাথার মধ্যে কাজ করছে। এবার আমার ফিল্ড থেকে ছেলেমেয়েরা ফিরে এসে যে কথাটি বলল, আজকে 15 বছর ধরে আমরা নির্বাচন পর্যবেক্ষণ করছি, এবং এই প্রথমবার মনে হচ্ছে যেন নির্বাচনের সিস্টেমটা ভেঙে যাচ্ছে। স্বয়ং আমাদের সামনে, আমাদের পর্যবেক্ষকদের সামনে নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা ছিলেন, এবং তার সামনে একটি বুথে একটি দল থেকে অনেকগুলো এজেন্ট, উনি এত বিব্রত বোধ করেছেন। উনার সামনে ভোট একটি একটি করে দেওয়া হচ্ছে, যে উশৃঙ্খল অবস্থা। এখন কতকাল আর এই কথাগুলো বলবো বলুন? যেখানে আমরা পরিসংখ্যানের জায়গায়, আমি জানি রাজনীতিকদের একটা অবস্থান থাকে, তারা দেখেন যে হ্যাঁ আমার 90% ভালো হয়েছে, তারা দেখেন 80% ভালো হয়েছে, কিন্তু আমরা দেখি কোথায় আমার মানটা আস্তে 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 ভেঙে ভেঙে যাচ্ছে, এবং সেই জায়গাটিতে আমি ফিরে দাঁড়াতে পারছি কিনা। আমার প্রথম পর্বের ইউনিয়ন পরিষদ নির্বাচন, মানে দ্বিতীয় পর্বে, প্রথম পর্বে অনেকগুলো মানুষ মারা গেছে, 11 জন মারা গেছে নির্বাচনের দিন। এবার ইতিমধ্যে আমাদের বোধহয় 5 থেকে 8 জন, 6 জন মারা গেছে। প্রথম ধাপে 25 জন টোটাল। না, আপনি তো পূর্বে এবং নির্বাচনের দিন মিলে বলছেন।
এখন আপনি যদি আমাকে ব্যাখ্যা করতে বলেন, আমি বলবো যে দেখুন, কেরানীগঞ্জের কথাটি বলি, এটা ঢাকার খুব দূরে নয়। এখানে 80%ই আমি বলবো খারাপ হয়েছে, কারণ প্রতিটি বুথে যেখানে আমাদের টিম গেছে, প্রতিটি বুথে উশৃঙ্খলতা ব্যাপক। আচ্ছা, কতগুলো ইন্টারেস্টিং জিনিস এবার আমরা দেখলাম যেটা আমরা অন্যবার অবজারভেশনে পাইনি। যখন যারা জাল ভোট দেন বা যারা অনিয়ম করেন, তারা কিন্তু পর্যবেক্ষকদের দেখলে খুব সতর্ক হয়ে যান এবং তৎক্ষণাৎ তারা অন্তত একটা আবরণ সৃষ্টি করেন যে ওনারা নিয়মের ভেতরে আছেন। আমাদের দৃষ্টিতে আমরা যা দেখার আমরা দেখি। এবার একটা অবাক কাণ্ড, এতটুকু তোয়াক্কা করেননি তারা। এই যে পর্যবেক্ষকরা ঢুকছে, এমনকি নির্বাচন কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, এতটুকু তোয়াক্কা নেই। আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমরা দেখলাম যেটা আর কখনো দেখিনি এবার, সেটা হচ্ছে যে নির্বাচনের কেন্দ্রের চারপাশে টহলমান মোটর বাইকে শত শত ছেলে, তার একটিরও অনুমোদন নেই নির্বাচনের কেন্দ্রে ঢোকার, অথচ সে সেখানে প্রবেশ করছে। এগুলো কিন্তু আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি কিভাবে ভেঙে যাচ্ছে। আরেকটা জিনিস আমরা কি দেখতে পেলাম যে আগে আমরা শুনেছি জাল ভোট হয়েছে, এক থোক ভোট ঢুকে দেওয়া হলো, তা বা ছিনতাই হয়ে গেল। অবাক কাণ্ড হচ্ছে, আপনাকে আমি একটু ঠাট্টা করে বলছিলাম লাল গেঞ্জি পরিধি ছেলেদের কথা। ইন্টারেস্টিংলি লাল একটা কিন্তু খুব স্পষ্ট রং, এবং এটা কিন্তু দূর থেকে দেখা যায়, এবং দেখা যাচ্ছে যে লাল রং পরিধি ছেলেগুলো সব ওখানে গিয়ে জাল ভোট দিচ্ছে। আগে তো হুড়োহুড়ি করে কিছু ভোট স্টাফ করে দিত, একটা 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 বেশ বেশ মজার একটা বিষয়, দাঁড়িয়ে ভোট মানে বক্সের সামনে দাঁড়িয়ে নির্বিকার যে ওখানে পর্যবেক্ষক দাঁড়িয়ে আছে, সে একটি করে ওই যে 3টি করে ভোটের কাগজ দিচ্ছে ভোটারের কাছে। যে মানুষটি সেই ভোট বক্সে জাল ভোট দিচ্ছে, সে 3টির থেকে সাদা কাগজটি নিয়ে নিচ্ছে, চেয়ারম্যানের কাগজটি নিয়ে নিচ্ছে, বাকিটা ভোটারকে ভোট দিতে দিচ্ছে, এবং সেই টুকরো কাগজটিকে সে নিজে সিল মেরে ঢোকাচ্ছে শুধু চেয়ারম্যান পোস্টে, এখানে চেয়ারম্যান পোস্টে। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমরা দেখলাম যে কেরানীগঞ্জের আমরা যতগুলো জায়গা দেখেছি তার আমি তো বললাম যে 2 ভাগ বাদ দিলে বাকি 8 ভাগে বেশ ইন্টারেস্টিং অনেকগুলো অনিয়ম ঘটেছে, বেশ মজার মজার ঘটনা ঘটেছে। এবং এখানে একটা জিনিস, ভোটারের অভাব ছিল না। এখন আমি যদি ভোটারের উপস্থিতি দেখে বলি নির্বাচন ভালো হয়েছে, অবাধ অংশগ্রহণ হয়েছে, এটা কিন্তু বড্ড একটি মানে কি বলবো, হ্যাঁ, এই বিশ্লেষণটা সঠিক হবে না। এবং কেন এত ভোটার হয়েছে সেটাও আমি আপনাদেরকে বলি, কারণ এটা আমাদের চোখের সামনে হচ্ছে। সেটা হচ্ছে যে মেম্বার্সদের ভোটের, যে মেম্বার্সরা ভোটার দিকে নিয়ে এসছে, কারণ চেয়ারম্যানের ভোটটা কোনোভাবেই এবার ভোটারকে ভোট দিতে দেওয়া হচ্ছে না। এবং ওখানে মানে অঘোষিত। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে এতগুলো মানুষ ওখানে, একটি মানুষ ওটা প্রতিবাদ করছে না। একটি কেন্দ্রে একজন প্রিজাইডিং অফিসার আমাদের অবজারভারকে সে থরথর করে কাঁপছে। এক উপজেলার চেয়ারম্যান এলেন, তার 25 জন ছেলে মেয়ে নিয়ে, আমি একটু শেষ করি, এটা ডিসক্রিপশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আসলেন, প্রিজাইডিং অফিসারকে বললেন আপনার সাথে আমার কথা আছে, বসলেন, তার ছেলেরা ঢুকে গেল ভিতরে, গিয়ে জাল ভোট দিয়ে বেরিয়ে গেল, এবং প্রিজাইডিং অফিসার থরথর করে কাঁপছে। চেয়ারম্যান চলে যাচ্ছে, আমাদের অবজারভারকে বলছে আপনারা প্লিজ যান না, আপনারা আমার সাথে একটু থাকুন। এখন আমার কথাটা হচ্ছে কি জানেন, এটা সারা বাংলাদেশে হয়েছে কিনা আমি এখনো জানি না। আমি যেটা দেখেছি তথ্যে, যেটা এসছে মিডিয়াতে, এটা আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব। আপনারা একটা রিপোর্ট করেছেন অলরেডি? আমরা রিপোর্ট একটা করেছি, প্রাথমিক একটা রিপোর্ট আমরা দিয়েছি। এখন আমি যে কথাটা বলে থামবো এখানে, সেটি হচ্ছে যে স্বয়ং নির্বাচন কমিশন বিস্মিত হয়েছে আমাদের চোখের সামনে যে এমনভাবে নির্বাচনের প্রক্রিয়াটা ভেঙে যাচ্ছে। আমার কথাটা হলো যে আমরা কি করে এই পর্যায়ে এলাম, সেই আলোচনা করবো। আপনার কাছে ফিরবো। রাশেক রহমান, আপা যে কথাগুলো বলছিলেন, যে চিত্রের কথা বলছেন, যদিও তিনি বলেছেন যে তিনি জানেন না যে সারা বাংলাদেশের এটা চিত্র কিনা, একটি এলাকার চিত্র। প্রথমত আমি মনে করি আপা যেটা নিজের চোখে দেখেছেন, যেখানে নির্বাচন কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা অবৈধভাবে ব্যালটে সিল মারা দেখছেন কিন্তু কিছু করছেন না,
সেই ঊর্ধ্বতন নির্বাচন না, করছেন না, সে কমিশনের কথা কিন্তু আমি বলছি না। কর্মকর্তার কি নাম, না, কিন্তু উনি বলেন না, আমি কথা শেষ করি। আর- সেই কমিশনের কর্মকর্তার কি নাম, এটা আমি মনে করি আমাদের সকলের জানা দরকার, জনগণের জানা দরকার। আমি মনে করি আহ্বান জানাই তার নাম বলা। 2 নাম্বার, এটা দেখার পরে তিনি যদি ব্যবস্থা নিয়ে থাকেন, যেটা আবার এখন বলছেন যে কিছু করছেন না, তাহলে সেটাও তো বলা দরকার। এই জন্যই তো নির্বাচন কমিশন, অর্থাৎ কোনো অনিয়ম হলে, অবৈধ কিছু হলে তিনি ব্যবস্থা নেবেন। তাহলে আমি আপনাকে আহ্বান জানাবো নিজ ব্যাপারটি পরিষ্কার করুন। 1, নির্বাচন কমিশনের সেই ঊর্ধ্বতন কর্মকর্তা কোনো ব্যবস্থা নিয়েছিলেন কিনা, যদি ব্যবস্থা নিয়ে থাকেন সেটা সুষ্ঠু নির্বাচনের দিকেই একটি পদক্ষেপ। 1, 2, যদি না নিয়ে থাকেন তাহলে সেই ঊর্ধ্বতন কর্মকর্তার নামটি এই গণমাধ্যমের মাধ্যমে বাংলাদেশের জনগণকে জানানো দরকার। প্রধান নির্বাচন 2 কমিশনার নাম্বার। একটি কথা বলেছেন যে অনিয়মের দায় তিনি নেবেন না, জি, কারণ এটা নেবেন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী রেজা ভাই, বাহিনী। ওটা জিজ্ঞেস করেন, কারণ তারা সরকারের অধীনে। উনি 3টা পয়েন্ট রেজ করেছেন, 3টা ক্ল্যারিফাই করার পরে আমি এটাতে যাই। 2 নাম্বার হচ্ছে তিনি বলছেন ভোটার উপস্থিতি ভালো। 3 নাম্বার তিনি বলছেন চেয়ারম্যানের ব্যালট দেওয়া হচ্ছে না, মেম্বারেরটা দেওয়া হচ্ছে। যারা নির্বাচন করেন বা যারা নির্বাচনের সাথে সম্পৃক্ত, যারা কোনোদিন ভোট সেন্টারে সত্যি গিয়েছেন ভোট চলাকালীন সময়ে বা পোলিং এজেন্ট হিসেবে ছিলেন, এটা কোনোদিন সম্ভব না যে আপনি মেম্বারের ব্যালট দিবেন আর চেয়ারম্যানের ব্যালট দিবেন না। আই এম সরি টু সে দিস, ইট ইজ জাস্ট নট পসিবল। না, এটা তো পর্যবেক্ষণের বক্তব্য। না, শিওর, আমি এটা উনি ওনার বক্তব্য, আমি আমার বক্তব্য দিচ্ছি। এটা রোবোকপ চলচ্চিত্রের মতো একটা ধ্যান ধারণা, অথবা টার্মিনেটর 2 এর মতো, যে আপনি মেম্বারকে ব্যালট দিবেন এতগুলো প্রার্থীকে, ভোটার বাইরে প্রচুর, ভোটার উপস্থিতি প্রচুর ওনার ভাষ্য অনুযায়ী, কিন্তু চেয়ারম্যানেরটা আপনি দিবেন না। এটা খুবই কঠিন দুরূহ কাজ। যদি এই কাজ কেউ করে থাকতে পারে তাহলে আমি নির্বাক, আমার কিছু বলার নেই। কিন্তু আমার জন্য এই কথাটি একেবারে ঢালাওভাবে বিশ্বাস করা খুব কঠিন যে মেম্বার ব্যালট পাইতেছেন কিন্তু চেয়ারম্যানের ব্যালট পাওয়া যাইতেছে না। আচ্ছা, আর আপনি যে প্রশ্নটা জিজ্ঞেস করেছেন, প্রধান নির্বাচন কমিশনার যেই বক্তব্যটি দিয়েছেন সেই বক্তব্যটিকে আক্ষরিক অক্ষরে যদি আপনি নেন, এর এসেন্স যদি আপনি বাদ দিয়ে দেন, তাহলে এটা আমার কাছে গ্রহণযোগ্য বক্তব্য নয়। নির্বাচন অবশ্যই কমিশন- দায়িত্ব তার। নির্বাচন কমিশন কেন তাহলে? তবে তিনি কেন এই কথাটা বলেছেন সেটা আমি বলতে পারি, এটা আমার ধারণা থেকে। আচ্ছা, শুনবো আপনার তিনি কাছে। এটা বলেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য যেসব সংগঠনের সাথে জড়িত তাদের উপর একটা পর্যাপ্ত পরিমাণ চাপ তৈরি করার জন্য, সো দ্যাট একটা সুষ্ঠু নির্বাচন হয়। মোশাররফ হোসেন, তৃণমূলে আপনারা বলছিলেন যে আপনাদের অনেক প্রার্থী শেষ পর্যন্ত নমিনেশন ফাইলই করতে পারে না, নির্বাচন করতে পারছে না, কিন্তু আমরা আবার দেখলাম বিএনপি তৃণমূলে প্রার্থীও খুঁজে পাচ্ছে না। বিএনপি একটি বড় ভিত্তিক রাজনৈতিক দল হওয়ার পরে এই অবস্থা কেন হলো? না, এটা আপনার এই কথার সাথে আমি একটু বিনয়ের সাথে দ্বিমত করছি। বিএনপি প্রার্থী পাচ্ছে না এ ধরনের কোনো সংবাদ নাই, কারণ আপনি ন্যূনতম এই যে 3য় ধাপ পর্যন্ত আমাদের নমিনেশন কিন্তু আমরা চূড়ান্ত করেছি। সুতরাং আমি দেখেছি, আমি নিজেও দেখেছি যে ওখানে বেশি আমি নিজেও কিছু কাজ করার সুযোগ হয়েছে। একটা আসনে 4জন 5জন করে ক্যান্ডিডেট আমাদের, সেখানে প্রার্থী পাওয়া যাচ্ছে না, এই কথাটা কিন্তু পত্রপত্রিকায় অনেক জায়গায় নেই প্রার্থী। এটা বলছে। এক, আর আমি একটু রাশেক রহমানের সাথে একটু কিছু যোগ করে দেয়। রাশেক রহমান একটা রংপুরের কথা বলেছে যে সেখানে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হচ্ছে। আমি আসার আগে অনলাইনে দেখে আসলাম রংপুরের পীরগঞ্জে, না, আমি আমার না আমি একটু বলি, মিঠাপুরের কথা না আমি যে পীরগঞ্জের একটা ঘটনা বলি। পীরগঞ্জে সেখানে এই কিছুক্ষণ আজকে আপনি আপনাদের মিডিয়া থেকে আমি সংগ্রহ করা, সেখানে যত আনসারের দায়িত্ব পালন করছে, কারণ আপনি জানেন যে একটা নির্বাচনের কেন্দ্রে আবার ভালো জানবেন মানে 20 জন টোটাল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, 3 জন পুলিশ আর বাকি 17 জন মানে আনসার, এই ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সকল যারা আনসারের দায়, সকল ওই রংপুর পীরগঞ্জের ছাত্রলীগের নেতাকর্মী সমর্থক, যেটা সাংবাদিকরা ইন্টারভিউ করেছে, তারা বলছে আমরা জানি না, বড় ভাই আমাদেরকে গেঞ্জি দিয়েছে, আমরা এখানে ডিউটি করছি। আজকে আজকের আপনার অনলাইনের সর্বশেষ সংস্করণ এটা। কোন অনলাইনে? হ্যাঁ, এটা নয় দিগন্তের সর্বশেষ। নয় দিগন্তই না, একটা আমি দেখেছি, আমি তো সবগুলি দেখে না। তারপর আর যেই কথাটি বলেছে যে নির্বাচন এটা 2য় ধাপ, প্রথম ধাপ কিন্তু শেষ হয়েছে। আমি নিজে কিন্তু আমার নির্বাচনী যে উপজেলা আমি বাসিন্দা সেখানে গিয়েছি, আপা যে কথাটি বলেছি একই চিত্র কিন্তু আমরা দেখেছি যে চেয়ারম্যানের ব্যালট সেখানে কিন্তু দেওয়া হয়নি, শুধু মেম্বারদেরকে দেওয়া হয়েছে, তাও আবার সিলেক্টেড মেম্বার, যে কাদেরকে তারা হবে। কারণ তাদের দলের মধ্যেই যে কথাটি রাশিক রহমান বলেছে 2-3 জন প্রার্থী আছে, এর মধ্যে কিন্তু তারা আগে নিজেরা বসে ঠিক করেছে কাকে তারা নির্বাচিত করবে, তাকেই কিন্তু ব্যালটটা দিয়েছে। সারা বাংলাদেশের চিত্রটা যদি এই অবস্থা, সারা বাংলাদেশের চিত্র আপনি হয়তো এইভাবে ঢালাওভাবে বলা যাবে না। আমি বলি, আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি, সীতাকুণ্ডের 9টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে, ইতিমধ্যে বিএনপি এবং আওয়ামী লীগের বিদ্রোহ সহ 6টা ইউনিয়ন থেকে তারা নির্বাচনের মনোনয়ন প্রত্যাহার করেছে।
আজকে আপনি যদি ফরিদপুরের আলফাডাঙ্গা বলেন, সেখানে বিএনপির প্রার্থীরা নির্বাচন বর্জন করেছে। একটা নির্বাচনে প্রত্যাহার করাটা নিশ্চয় রুলস অফ দ্য গেম, কিন্তু না গেম না, আপনার কথা হলো একটা নির্বাচন শেষ করে মিনিমাম কমপক্ষে 22 দিন সময় পায়, তাই না, প্রচারের জন্য। তো 22 দিনে নরমাল আমাদের দেশে যে নির্বাচনে বাজেট যাই থাকুক, নির্বাচন কমিশন বলুক, এইটা তো সবাই কিন্তু এটা অতিক্রম করে। একটা তার কর্মীরা, তার সমর্থকরা অর্থ ব্যয় করে নির্বাচনের দিন সে প্রত্যাহার করবে অথবা বর্জন করবে, এইটা কেউ সুখে খুব করবে, এটা আমার কাছে মনে হচ্ছে। আমরা আমাদের একটা বিরতির সময় হয়েছে, আমরা ফিরে আসি আলোচনায়। দর্শক দেখছেন ৭১ সংযোগ, আরো একটা বিরতি, সঙ্গে থাকুন। আরেকবার স্বাগত ৭১ সংযোগে। নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে কথা বলছি। শারমিন মুর্শিদ, জয় পরাজয় নির্বাচনে থাকে, কিন্তু জিততেই হবে, এই যে একটা মানসিকতা নিয়ে যে নির্বাচনটা এখন শুরু হয়েছে বাংলাদেশে, যে সংস্কৃতি, আপনার কাছে কি মনে হয় যে জেনতেনভাবে এই নির্বাচন করার যে একটা চেষ্টা, সেটা থেকেই আসলে এই কাজগুলো হচ্ছে, এবং সেখানে নির্বাচন কমিশনের দায়টা কতটুকু, সে কেন দায় নিবে না বলছে? দেখুন, আমাদের নির্বাচন প্রক্রিয়ার ভিতরে কিন্তু একটা ধস নেমেছে। হ্যাঁ, এটা আমরা রাজনীতিকরা একরকমভাবে দেখবেন, বিশ্লেষকরা একরকমভাবে দেখবেন, একাডেমিক্সরা একরকমভাবে দেখবেন। হ্যাঁ, কিন্তু কতগুলো বাস্তব সূচক আছে। যেমন ধরুন, আপনি যে বললেন না হার জিত আছে, এই জিতে কি আনন্দ আছে? যে জিত আমি পাচ্ছি, যে জিতে আমার গর্ব, যে জিতটা হলে আমি গর্বিত বোধ করব, সেই জিতটা তো এই জিত হবে না যখন আমার সাঙ্গপাঙ্গরা সব ভরে টোরে স্টাফ করে আমাকে জিতিয়ে দেবে। তো এটা তো কম্পিটিশন নয়, এটা এক ধরনের উশৃঙ্খলতা। তো এখন আমার যে জায়গাটায় ভাবনা, সেটা হচ্ছে যে আমাদের আগামী নির্বাচনগুলো কি হবে। আমার আরেকটা জিনিস আমি মনে করি, আমি খুব উদ্বেগের সাথে আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এই জায়গাটা যদি নির্বাচন কমিশন এবং এমনকি আমার সরকার যদি খুব কড়া নজরে না দেখেন, নির্বাচন কমিশনের যেমন একটা অপারগতা আমরা দেখতে পাচ্ছি, একটা অক্ষমতা দেখতে পাচ্ছি এটাকে নিয়ন্ত্রণে রাখা, আমরা এটাও দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলোর দায়িত্বহীনতাটা দেখতে পাচ্ছি। স্থানীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলো ভূমিকা কি পালন করছে, সেই জায়গাটিতে আমার মনে হয় যে আমার কাছে খুব কষ্টকর এই জায়গাটিতে, যে এটা যে কি পরিমাণ তাদের ভাবমূর্তিটাকে নষ্ট করে, তাদের নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করে, এটা কিন্তু তাদেরকে ভাবতে হবে। এবং এখানে আমাদের দেশে অদূর ভবিষ্যতে এবং এর পরবর্তী নির্বাচনগুলো একটুও ভালো হবে না যদি না রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল না হয়। আমরা একজন দর্শকের কথা শুনে আসি। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন রাখুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। জি, আমি মনিরাদা বলছিলাম। আমার প্রশ্নটা হয়েছে, ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে দেখা যাচ্ছে, আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, এখানে বিএনপির তো কোনো ইয়েই নেই, অস্তিত্বই নেই, মারামারি যা হচ্ছে বিদ্রোহী বনাম আওয়ামী লীগ হচ্ছে। এখন ভবিষ্যতে আপনার মনে করেন আমাদের জাতীয় নির্বাচনে একটা গণতন্ত্র সম্ভাবনা দেখা দিতে পারে যে আমরা একটা আওয়ামী লীগ বনাম বিদ্রোহী আওয়ামী লীগ বিরোধী হবে কিনা, যে এরকম কোনো শঙ্কা আছে কিনা? কারণ গণতন্ত্রের যে অবস্থা দেখা যাচ্ছে, আওয়ামী লীগ বনাম বিদ্রোহী। ধন্যবাদ আপনি। আরেকটা জিনিস, আমাদের স্থানীয় সরকার কাঠামোতে এখন যে দলীয় প্রতীকটা এসছে, সেইখানে যেভাবে আসলো, এটা তো একটা প্রেসিডেন্সিয়াল ফর্ম, এটা পার্লামেন্টারি ফর্মে নিলে কি কিছুটা ইমপ্রুভ করবে কিনা? ওয়েল, একটা জিনিস হচ্ছে কি জানেন, আপনার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে এটা দলীয়ভাবে হওয়াটা দোষণীয় ছিল না। এটা কিভাবে হচ্ছে সেটা হচ্ছে দর্শনীয়। এটার প্রস্তুতিটা কি হচ্ছে, নিয়ম কানুনগুলো কি হচ্ছে, একটি রাজনৈতিক দল জানে না তারা কিভাবে এটাকে হ্যান্ডেল করবে। নিমেষের সিদ্ধান্তটা হলো নিমেষে আমরা প্রয়োগে চলে গেলাম। আসলে চ্যালেঞ্জটা সেই জায়গাটায় হয়ে গেছে। আপনার ওই প্রশ্নতে আমি বলি যে বিভিন্ন দেশে, ভারতেও বিভিন্ন দেশে এই সিস্টেমটা তো আছে, দলীয়ভাবে হচ্ছে। কিন্তু যেটা হয়, যদি আপনার সিলেকশন প্রসিজারটা যদি ভেতরে খুব গণতান্ত্রিক হয়, এবং আপনি যেটা বললেন কাউন্সিলর্স উইল বি ইলেক্টেড, এবং কাউন্সিলর্সরা তাদের চেয়ারম্যানকে মনোনীত করবে, এবং এইভাবে যদি করে তাহলে একটা গুছানো, একটা সুন্দর একটা স্ট্রাকচার তৈরি হয়, এবং সেই স্ট্রাকচারটা কিন্তু কার্যকরী হয়। এখন যেটা হচ্ছে কি জানেন, এখন একজন ইলেক্টেড হচ্ছেন দলীয়ভাবে, আর বাকি জনরা
ইলেক্টেড হচ্ছেন স্বতন্ত্রভাবে, এই দুজনের মধ্যে যে কি সংঘাত ঘটবে এবং ভবিষ্যতে তাতে আপনি কোনো কিন্তু নৈকট্য জানেন না। তৈরি হচ্ছে না। জি, জি। এটা একটা সংকট আমাদের স্থানীয় সরকারের ভবিষ্যতের আসবো জন্য। আমাদের- আরেকটি ছোট্ট সংকট আমি খুব দ্রুত বলে দিই, জি। সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর ভেতরে যে অন্তর্দ্বন্দ্বর যে তীব্রতাটা বেড়ে গেল স্থানীয় সরকারের এই কম্পিটিশনে, এটা কিন্তু আমার রাজনৈতিক দলের এটাও কিন্তু গণতন্ত্রকে আঘাত ক্ষতিগ্রস্ত করবে, করছে। যে দলটা এর দ্বারা ব্যাহত খুব হতে পারে, সংক্ষেপে দুর্বল মোশাররফ ভাই হতে আপনার পারে। কাছে আসছি যে পরবর্তী ধাপে নির্বাচনগুলো নিয়ে একবার আপনি বলেছেন হয়তো সরে দাঁড়াতে পারে, কিন্তু কনক্রিট ভাবনাটা কি নিয়ে? আসলে বিএনপি বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল। আমরা যে যে কাজটি বিএনপিরও তো একটা দায়িত্ব রয়েছে, যে জনগণের যে ভোটাধিকার, যার জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছে। আজকে আমাদের যিনি প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভানেত্রী, ওনার কিন্তু বাংলাদেশে আমরা যখন ছাত্র ছিলাম তখন তার একটি খুব জনপ্রিয় স্লোগান ছিল, আমি জনগণের ভাত এবং ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই। এটা কিন্তু তার কমিটমেন্ট ছিল, এবং আমরা যখন ছাত্র ছিলাম এটা দিয়ে কিন্তু খুব আমরা আলোড়িত হতাম। কিন্তু সেই নেত্রী যখন আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, তখন বাংলাদেশের সেই ভোটের অধিকার আজকে কিন্তু সম্পূর্ণ বিসর্জন চলে যাচ্ছে, যে কথাটি আপনি আবার বারবার বলেছি। যার জন্য এই জায়গায় আমাদের কিন্তু ফিরে আসতে হবে। যদি আমরা এই ভোটের অধিকার যদি আমরা ফিরিয়ে না দিতে পারি, আজকে যদি জনগণের মাঝে আস্থা ফিরিয়ে না আনতে পারি, তাহলে জনগণ কিন্তু এই নির্বাচন বিমুখ হয়ে যাচ্ছে, যে কথাটি আজকে সকল মহল থেকে বলা হচ্ছে। আর আমরা যেটা বিএনপি আমরা আশা করি, আমাদের যার জন্য কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আজকেও একটি বলেছে, আহ্বান জানিয়েছেন। আসুন আমরা ডায়লগ করে আমরা দেশটাকে ঠিক করি, যে দেশটা কোথায় যাবে। যদি আমরা ঠিক না করতে পারি, আমরা যদি একটা সঠিক ট্র্যাকে নিয়ে আসতে নাতে পারি, তাহলে কিন্তু বাংলাদেশ এগিয়ে না বরং আরো পিছিয়ে যাবে। আরেকটু কথা আমি একটু বলি, এখানে যে নির্বাচন কমিশন সম্বন্ধে অনেক কথা হচ্ছে, যে আমরা বিরতির সময় আলাপ করেছিলাম যে নির্বাচন কমিশন বলছে তার কোনো ক্ষমতা নেই, কিন্তু আমরা যারা সাবেক নির্বাচন কমিশনার ছিলেন দায়িত্ববান, তারা বলেছে যে বাংলাদেশের নির্বাচন কমিশনের যে ক্ষমতা আছে ভারতেরও তা নাই, অথচ সেখানে প্রয়োগের বিষয় প্রয়োগ দেখছেন। আপনি দেখেন যে আমরা দেখেছি যে সাতক্ষীরাতে নির্বাচন প্রথম দাবি নির্বাচনের আগে রাজনৈতিক দলকে এবং সরকারকে তো সেটা সমর্থন 15টি কেন্দ্রে আগে সিল মেরে রাখা হয়েছে এবং চিহ্নিত যে কারা এই ঘটনার সাথে জড়িত। নির্বাচন কমিশন তাদেরকে শোকাজ করে ঢাকায় নিয়ে এসেছে। আজকে আমরা গণমাধ্যমে দেখলাম তাদেরকে সতর্ক করা হচ্ছে। তো এই যদি নতজানু নীতি হয় নির্বাচন কমিশনের, তাদের দ্বারা একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন ধন্যবাদ আপনাকে কোনোভাবেই সম্ভব। রাশেক রহমান, শারমিন আপা যেটা বলছিলেন, কমিশন এবং সরকার এই যে দুজনের যে একটা দায়িত্ব রয়েছে, দুজনেই কি যে একে অন্যকে সহযোগিতা করার বিষয়টা, এইটা প্রথম কথা হচ্ছে শারমিন আপা, মোশাররফ ভাই এবং আমি আমার নিজেকেও বলি, যখনই আমরা মনে করব একটি নির্বাচন সুষ্ঠু করার জন্য শুধুমাত্র নির্বাচন কমিশন এবং সরকারি দায়বদ্ধ, আমি তখনই বলছি আমরা দল, ভুল করে আমি ফেলবো। বলছি আমি আমার নিজেকে আমি বলেছি বলেছি রাজনৈতিক দল। রাজনৈতিক দলও, কিন্তু আপাত দেশে কথাগুলো সরকারের দিকে যাচ্ছে, নির্বাচন করে। আমি এই জন্য পরিষ্কার করছি, প্রতিটা সমাজে প্রত্যেক জায়গায় রাজনীতিতে একটি প্রবাহ প্রতিপ্রবাহ থাকে, কারেন্ট ক্রস কারেন্ট থাকে, এবং একটি সমাজে সবসময় প্রাকৃতিকভাবে একটা প্রতিবাদের জায়গা থাকে। আজকে ভোট ও ভাতের অধিকারের কথা দিয়ে শুরু করেছি, আমি সেই জায়গায় যাচ্ছি। বাংলাদেশে তো গণতান্ত্রিক আবহ ছিল, বাংলাদেশে এখনো গণতান্ত্রিক আবহ আছে, এটাকে আরো ভালো জায়গায় নিয়ে যাওয়া সম্ভব। সমস্যা হচ্ছে বাংলাদেশে একটি বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এবং জামাত ইসলামী, তারা উভয় মিলে হঠাৎ করে এই যে আলাপ আলোচনার কথা বলছেন, ডায়ালগের কথা বলছেন, ভালো ভালো কথা, এগুলোকে পরিত্যাগ করে সম্পূর্ণভাবে সন্ত্রাস, অগ্নি সন্ত্রাস, পেট্রোল বোমার দিকে তারা ধাবিত হল। যাতে করে হয়েছে যে আজকে প্রথমত জাতীয়তাবাদী দল বিএনপি তো প্রার্থী পাচ্ছে না, এটা বাস্তবতা। 2 নাম্বার, যাও প্রার্থী পাচ্ছে তারা ওই জনপদে দাঁড়াতে পারছে, আমার কথা বলার কথা বলেন, আমি বলি নাই, ওই জনপদে দাঁড়াতে পারছে না এই কারণে যে তাদের কৃত কার্য যা অতীতে ছিল তারপরে জনসমর্থন তারা পাচ্ছে না। আর সবচেয়ে বড় কথা কি, আপনি নয়া দিগন্তের রেফারেন্স দিয়ে যে কথাটি বললেন, সেটা দিয়ে পীরগঞ্জের নির্বাচনকে বিচার করা যাবে না। নয়া দিগন্ত কি লেখে সেটা আমরা জানি। আর সিম্বলের ব্যাপারে একটা কথা বলতে চাই, হ্যাঁ, নতুন একটি ব্যবস্থা, প্রতীকের মাধ্যমে নির্বাচন হচ্ছে, অবশ্যই এখানে কিছু দোষ থাকতেই পারে, তবে রাজনৈতিক বিবর্তনের মধ্যে এই দোষগুলি দূর হবে। আমরা চাই ওনারা আরো উপদেশ দিক, পরামর্শ। ধন্যবাদ রাশেক রহমান, ধন্যবাদ। নিজ দায়িত্ব ফেলে দিয়ে এটা মনে রাখতে হবে, বিএনপি অনেকবার ক্ষমতায় ছিলেন, এরকম একটি দল যখন নিজের সন্ত্রাস নাশকতার দিকে যায়, তখন আপনি হাজার চাইলেও 10টি নির্বাচন কমিশন নিয়েও এই দেশের রাজনীতি, ধন্যবাদ আপনাকে। আমি শুধু বলি আশিক সাহেব, একটা লাস্ট কথা, তারা ব্যবসায় আছে, অর্থনীতিতে আছে, রাজনীতি সব জায়গায় আছে। এই দেশে তো সংকট আমরা বহুবার দেখেছি। আমার ধারণা এটাও আমরা ধন্যবাদ এবি মোশাররফ হোসেন, ধন্যবাদ রাশেক রহমান, ধন্যবাদ শারমিন মোর্শেদ। দর্শক, নিয়মতান্ত্রিক উপায়ে নির্বাচন হবে, এটাই প্রত্যাশা আমাদের, এবং এর জন্য কোনো ছাড় দেওয়া হবে না। সংবিধান নির্বাচন কমিশনকে সেই ক্ষমতা দিয়েছে। আমরা আশা করব নির্বাচন কমিশন নিশ্চয়ই তা প্রয়োগ করবে এবং বাংলাদেশের আগামী নির্বাচনগুলো সুষ্ঠু স্বাভাবিক হবে। সবাই ভালো থাকবেন, ৭১-এর সাথে থাকবেন।